ওয়েলকাম টু মাই চ্যানেল ডু ইট ইয়োর সেলফ। আমি মধুমিতা দেবনাথ, সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসার গণিত বিষয়ের সহশিক্ষিকা। আজকে আমি আলোচনা করছি দশম শ্রেণীর গণিত প্রকাশ পাঠ্য বইয়ের 5 নম্বর অধ্যায় অনুপাত ও সমানুপাত নিয়ে। ধরো তোমরা দোকানে পেন কিনতে গেছো, সেখানে তোমরা পেন কিনতে গিয়ে দাম জিজ্ঞেস করলে। তো দাম জিজ্ঞেস করে দেখলে যে একটা পেনের দাম 5 টাকা, ঠিক আছে। এবার তুমি দুটো পেন কিনলে, তাহলে তোমার কত টাকা লাগবে? তোমার দুটো পেন কিনতে কিন্তু 10 টাকা লাগবে, তাই তো। এবার আরেকজনও দোকানে গেল, তোমারই ধরো কোনো বন্ধু দোকানে গেল, সে 5 টাকায় 25টা পেন কিনে আনলো, কিন্তু পেনগুলো কিন্তু সে একই পেন, প্রত্যেকের দাম কত করে? 5 টাকা করে। তাহলে তোমার বেলা হিসেব থেকে আমি বলে দিচ্ছি, আমি কি কিনেছি? আমি কিনেছি 10 টাকায় দুটি পেন। আর বন্ধু কি কিনেছে? বন্ধু কিনেছে 25 টাকায় 5টি পেন, তাই তো। এবার আমরা অনুপাত জেনেছি, আমি অনুপাত নির্ণয় করব কিসে? যে আমার পেনের সংখ্যার সঙ্গে বন্ধুর পেনের সংখ্যার অনুপাত। আচ্ছা, তাহলে আমি লিখি আমার পেনের সংখ্যা অনুপাত বন্ধুর পেনের সংখ্যা। কত হবে? দেখো, আমার পেনের সংখ্যা কত? 2টি, আর বন্ধুর কত? 5টি। অনুপাত হলো কত হচ্ছে? 2:5। এটা হলো আমাদের পেনের সংখ্যার অনুপাত। এবার আমি খরচের অনুপাত করব। আমার খরচ আর বন্ধুর খরচ। আমার খরচ অনুপাত বন্ধুর খরচ কত হবে? দেখো, আমার খরচ কত হয়েছে? 10 টাকা, আর বন্ধুর খরচ কত হয়েছে? 25 টাকা, তাই তো। তাহলে অনুপাত করলে কত হবে? 2:5। 5 দিয়ে দেখো, টাকা টাকা তো থাকছে না, 5 দিয়ে করলে 5 দুগুণে 10, 5 হচ্ছে 25। দেখো, দুই জায়গায় অনুপাতটা কিন্তু আমাদের কত আসছে? 2:5, তাই তো। তাহলে দেখো, এরকম যদি আমরা চারটে সংখ্যা পাই, যে প্রথম দুটো সংখ্যা আর শেষ দুটো সংখ্যার অনুপাতটা সমান, সেক্ষেত্রে আমি বলতে পারি যে ওই চারটি সংখ্যা মিলে একটা সমানুপাত গঠন করছে। যেমন এখানে কি 2:5 আর কত 10:25, এরা চারজনে কি করছে? এই অনুপাতটা সমান, তাহলে বলতে পারি যে এরা চারজনে একটা সমানুপাত গঠন করছে। এবার সমানুপাত চিহ্নটা কেমন? সমানুপাত চিহ্নটা হয় এরকম। এইভাবে আমি প্রকাশ করব যে এই চারটি সংখ্যা সমানুপাতে আছে। এটা হলো সমানুপাত চিহ্ন। দেখো, দুটো অনুপাতের চিহ্ন পাশাপাশি লেখা। 2:5 সমানুপাতে আছে, আবার 2:5 আর এর যা অনুপাত 10:25, এর যে অনুপাত, এই দুটো সমান, তাই এই চারটে সংখ্যা সমানুপাতে আছে। এখানে দেখো চারটে পদ আছে, 1 2 3 4, এটা একটা সমানুপাত, তাই তো। এবার এক্ষেত্রে দেখো 2 আর 25, এই যে দুটো সংখ্যা আছে, একজন শুরুতে একজন শেষে আছে, এদেরকে বলা হয় প্রান্তীয় পদ। প্রান্ত মানে জানো তোমরা কি? শুরুর দিকে বা শেষের দিকে যেটা থাকে, মানে কোনো ধরো একটা, ধরো এই যে পেনটা আছে, এর কি দুটো প্রান্ত, এটা একটা এটা একটা, ওরকমই এরা শুরুতে আর শেষে আছে, তো এদেরকে বলা হয় প্রান্তীয় পদ। আর মাঝে কোন দুটো পদ আছে? দেখো 5 আর 10, তাহলে এরা হলো মধ্যপদ। তাহলে আমাদের প্রান্তীয় পদ কি কি হলো? 2 আর 25, আর মধ্যপদ কোনগুলো হলো? 5 আর 10, তাই তো। এবার কি বলতো, এই যে লাস্টের পদটা আছে, এটাকে চতুর্থ পদ বা চতুর্থ সমানুপাত বলা হয়। এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এই চতুর্থ পদটাকে কিন্তু চতুর্থ সমানুপাত বলা হয়। আচ্ছা, এখানে একটা জিনিস যদি তোমরা লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে যে দেখো, আমি যদি প্রান্তীয় পদ দুটোকে গুণ করি, আমাদের প্রান্তীয় পদ কত কত আছে? 2 আর 25। দেখো, এদেরকে গুণ করলে কি আসছে? এদেরকে গুণ করলে আসছে 2 গুণন 25, তার মানে কত হচ্ছে? 50। আর আমি যদি মধ্যপদ দুটোকে গুণ করি, মধ্যপদ দুটো কত আছে? 5 আর 10, এদেরকে গুণ করলে আসছে 50। এখান থেকে তোমরা একটা কি বুঝতে পারছো, যে প্রান্তীয় পদ্ধতির গুণফল আর মধ্য পদ্ধতির গুণফল কিন্তু সমান। এটাই হলো সমানুপাতের ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম, যে অবশ্যই প্রান্তীয় পদ দুটো আর মধ্য পদ দুটোর গুণফল সমান হবে।
এবার ধরো তোমাকে চারটে সংখ্যা দেওয়া হলো, ধরো আমি বলছি এরকম 3, 6, 9, 18। আমাকে বললো এই চারটে সংখ্যা কি সমানুপাতে আছে কি না সেটা তুমি যাচাই করো। এবার আমি খুব সহজে কিভাবে করতে পারি, দেখো এখানে প্রান্তীয় পদ কোন দুটো আছে, 3 আর 18, এদের গুণফল নির্ণয় করবো। কত হচ্ছে দেখো 54। আর আমি মধ্যপদ দুটির গুণফল নির্ণয় করবো, 6 আর 9, এদের গুণফল কত হচ্ছে দেখো 54। গুণফল সমান আসছে, তার মানে এই চারটি সংখ্যা সমানুপাতে অবশ্যই থাকবে। তো আমি আর একবার দেখো, এটা তো আমরা পরীক্ষার সাহায্যে পেয়ে গেলাম, আমি করে দিচ্ছি যে সমানুপাতটা হচ্ছে কিনা আমি যাচাই করে নিচ্ছি যে আমি যে এই সূত্রটা বললাম এটা কি ঠিক না ভুল, এটা কি সত্যি সমানুপাতে আছে কি নেই। দেখো 3 আর 6 এর অনুপাত যদি করি কত হচ্ছে 1:2, আর 9:18 এর যদি অনুপাত করি তাহলে কত হচ্ছে 1:2। দেখো দুটোই কিন্তু 1:2, অর্থাৎ এরা সমানুপাতে আছে। তাহলে এটার সাহায্যে আমরা অনুপাত না করে খুব সহজেই বলে দিতে পারি। এবার দেখো এই সংখ্যাগুলো ছোট, এক্ষেত্রে হয়তো আমাদের এই অনুপাতটা করতেও খুব খাটনি হচ্ছে না, কিন্তু যখন একটু বড় সংখ্যা হয়ে যাবে, যেমন বারবার করে আমাদেরকে ওকে অনুপাতের লঘিষ্ঠ আকারে আনার জন্য ভাগ করতে হবে বিভিন্ন সংখ্যা দিয়ে, সেক্ষেত্রে আমাদের গুণফলটা অনেক সোজা হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের কি আছে, এটা হলো আমাদের সমানুপাত যাচাই করার নিয়ম, যে আমরা বুঝতে পারবো কিভাবে সমানুপাতে আছে কিনা। এবার ধরো এই যে এখানে চারটে সংখ্যা সমানুপাতে দেওয়া আছে, এদের মধ্যে একটা সংখ্যা আমাকে দেওয়া থাকলো না, আমাকে বললো সেই সংখ্যাটা নির্ণয় করতে। ধরো আমি বলছি, ধরো এই লাস্ট সংখ্যায় যদি একটা দেওয়া না থাকে, এখানে একটা উদাহরণ। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে ধরো আমাকে বলা আছে চারটি সংখ্যা সমানুপাতে আছে, তার মাঝে একটা সংখ্যা ধরো আমাদেরকে দেওয়া নেই, তাহলে সেই সংখ্যাটাকে আমরা কিভাবে নির্ণয় করব। দেখি কিভাবে আমরা নির্ণয় করতে পারি। তো আমরা যে সূত্রটা শিখলাম যে প্রান্তীয় পদ্ধতির গুণফল আর মধ্য পদ্ধতির গুণফল, আমরা সেটার সাহায্যেই করব। এখানে আমি তোমাদের বইয়ের একটা উদাহরণ আলোচনা করে দিচ্ছি। এখানে মনে হচ্ছে 84 পৃষ্ঠায় 32 নম্বর প্রয়োগ, 6, 9, 12 বলা আছে যে এখানে আরেকটা সংখ্যা হবে, চতুর্থ সমানুপাতটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে, মানে 12 পরে যে সংখ্যাটা হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে যে কত হবে, যাতে এই দুটো সংখ্যা আর ওই দুটো সংখ্যা সমানুপাতে থাকে। কিভাবে নির্ণয় করবো আমি আগে ধরে নেব, ধরি চতুর্থ সমানুপাতটি হলো x, ঠিক আছে, চতুর্থ সমানুপাতটি হলো x। এবার কি লিখবো, তার মানে কি 6 আর 9 সমানুপাতে আছে আর 12 আর x সমানুপাতে আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এখানে যদি x থাকে তাহলে কি হবে, প্রান্তীয় পদ্ধতির গুণফল আর মধ্য পদ্ধতির গুণফল সমান। তাহলে আমি কি লিখতে পারি ওখান থেকে, সুতরাং 6 × x = 9 × 12, তাই তো। প্রান্তীয় পদ্ধতির গুণফল লিখলাম সমান সমান মধ্য পদ্ধতির গুণফল, বা এখান থেকে আমরা কি পাচ্ছি x = 9 × 12/6। এটাকে দেখো আমি যদি কাটাকাটি করি কত আসছে, 3 দিয়ে 3 × 9, 3 × 6, 2 দিয়ে 6, 3 × 6 18। তাহলে কিন্তু আমরা চতুর্থ সমানুপাতটা পেয়ে গেলাম কত, 18। এটাই হলো আমাদের অ্যানসার, যে চতুর্থ সমানুপাত কত, 18। এইভাবে আমরা আরো সমানুপাত যদি দেওয়া থাকে, এটা আমরা চতুর্থের বেলা করলাম। ধরো কোনো ক্ষেত্রে হয়তো প্রথমটা দেওয়া নেই বা দ্বিতীয়টা দেওয়া নেই বা তৃতীয়টা দেওয়া নেই, সেক্ষেত্রেও সেটাকে আমরা নির্ণয় করতে পারবো। এই সূত্রের সাহায্যে খুব সহজেই তোমরা করতে পারবে। এবার এরপরে যেটা আমাদের আলোচনা আছে, দেখো আমাদের একটা সমানুপাত দেওয়া আছে a:b সমানুপাত c:d। এখান থেকে আমাকে বলেছে যে আমি এখান থেকে আর কতগুলো সমানুপাত গঠন করতে পারবো, a:b সমানুপাত c:d। দেখো এখানে আমরা কি লিখতে পারি, আমরা a:b এটাকে লিখতে পারি b/a, সরি a/b, আবার c:d এটাকে কি লেখা যায় c/d, তাই তো। তাহলে a/b সমান সমান c/d, এই দুটোর অনুপাত আর এই দুটোর অনুপাত সমান। দেখো এখান থেকে যদি আমি লিখি যে এই কোণার সংখ্যা দুটো আমি যদি ইন্টারচেঞ্জ করি তাহলে কি হবে, a/c = b/d, এটা লেখা যায়। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের একটা নতুন সমানুপাত গঠন হলো, কি সেটা হলো a:c সমানুপাত b:d। আবার একই রকম ভাবে আমরা যদি এই আচ্ছা আবারও আমি লিখছি অনুপাত দুটোকে a/b = c/d।
এবার ধরো আমি যদি এই কোণার দুটোকে এক্সচেঞ্জ করি তাহলে আমাদের কি হয়ে যাবে, বা a/d ইকুয়ালস টু b/c, তাই তো? তাহলে দেখো এখানে আবারও একটা নতুন সমানুপাত গঠন হলো, সেটা কি a/d সমান সমান মানে কি দুটো অনুপাত সমান, তার মানে কি সমানুপাতে আছে সমানুপাত চিহ্ন b/c। আচ্ছা, আরেকটা কি করা যায়, আবারও লিখছি a/d ইকুয়ালস টু c/d, বা দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, আমি দুটোকেই একসাথে সমান সমানের বাম পাশে আর ডান পাশে দুটোকে একসাথে উল্টে দিচ্ছি, তাহলে কি হয়ে যাবে b/a ইকুয়ালস টু d/c। তাহলে এখানে দেখো যে সমানুপাতটা আমরা পেলাম সেটা কি হলো b/a সমানুপাত d/c। এই চারটে সংখ্যাই কিন্তু দেখো সমানুপাতে থাকবে, কারণ আমরা এই অনুপাতটা থেকে সেটা দেখতে পাচ্ছি। এটা আমরা a b c d দিয়ে করলাম, তোমরা যদি যে কোনো উদাহরণ নিয়ে করো, সংখ্যাগুলো নিয়ে করো, দেখবে এটা সমানুপাতে থাকবে। তাহলে এই একটা সমানুপাত থেকে আমরা আরো তিনটে সমানুপাত গঠন করতে পারছি। এবার নেক্সট ধরো যে এখানে আমরা কি করলাম, চারটে সংখ্যা নিয়ে করলাম, তাই তো? এবার ধরো এরকম একটা সংখ্যা আছে, তিনটে সংখ্যা আছে যে 4, 8, 16। আমি প্রথমে 4 আর 8 এই দুটোর আমি অনুপাত নির্ণয় করছি। 4:8 কত হবে বলো তো? দেখো 1:2, তাই তো? আবার আমি 8 আর 16 অনুপাত নির্ণয় করছি, তাহলে কত হচ্ছে 1:2। দেখো এই দুই ক্ষেত্রেই কিন্তু অনুপাতটা সমান হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি কিভাবে বলবো যে এই তিনটে সংখ্যা কিভাবে আছে, তাহলে বলতে হবে এই তিনটে সংখ্যা সমানুপাতে আছে। এদেরকে এক্ষেত্রে কি বলা হবে, এদেরকে বলা হবে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি, ঠিক আছে? তাহলে এটা কেমন হলো যে 4:8 সমানুপাত 8:16। তো এখানে আমাদের 8 সংখ্যাটা একবারই আছে, তো এক্ষেত্রেও নিশ্চয়ই ওই ফর্মুলাটা আমাদের খাটে যে কি প্রান্তীয় পদ দুটির গুণফল আর মধ্য পদ দুটির গুণফল সমান। তো এখানে আমি কত হচ্ছে দেখো 4:16 কত হচ্ছে 64, আর মধ্য পদ দুটির গুণফল কত হচ্ছে 8 × 64। দেখো এক্ষেত্রেও কিন্তু আমাদের সেই একই জিনিসটা মিলে যাচ্ছে, তাই তো? আর আমরা তাহলে কি করব, 4, 8, 16 হলো ক্রমিক সমানুপাতি। আর এখানকার সূত্রটা কি, তাহলে আমাদের যেমন আগের বার ছিল যে প্রান্তীয় পদ দুটির গুণফল আর মধ্য পদ দুটির গুণফল সমান, তো এক্ষেত্রেও সেটা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু আমাদের দুটো মধ্যপদ নেই, 8কেই এখানে আমরা দুবার ব্যবহার করেছি, তার মানে কি হয়ে যাবে 8 এর স্কয়ার। তাহলে আমরা এভাবে লিখবো 8 এর স্কয়ার ইকুয়ালস টু 4 × 16। দেখো এটাই আসছে আমাদের 64, এদিকেও 64, এদিকেও 64। তাহলে 4, 8 আর 16 হলো ক্রমিক সমানুপাতি হচ্ছে। অর্থাৎ তাহলে আমাদের সূত্রটা কেমন দাঁড়ালো, ধরো আমাদেরকে বলা হলো a b c এরা ক্রমিক সমানুপাতি কিনা আমাদেরকে জানতে হবে। কি করে বুঝবো, আমরা অনুপাত নির্ণয় না করে আমরা মাঝের পদটার স্কয়ার করে দেব, ঠিক আছে? তাহলে কি হবে b² ইকুয়ালস টু প্রান্তীয় পদ দুটির গুণফল a আর c গুণ করলাম, তাহলে b² ইকুয়ালস টু ac। এভাবে আমরা একটা যাচাই করে দেখি যে এটা ক্রমিক সমানুপাতে আছে কিনা। এখানে যেমন আছে আমাদের ধরো আচ্ছা আমি করছি 3, 9 আর 15। আমাদেরকে জিজ্ঞেস করা হলো এরা কি ক্রমিক সমানুপাতি হবে। তো আমি এই মাঝের পদটার স্কয়ার করছি, 9 এর স্কয়ার করলে কত হচ্ছে 81, আর আমি 3 আর 15 এই প্রান্তীয় পদ দুটির গুণফল নির্ণয় করছি, কত হচ্ছে 45। তার মানে কিন্তু 3, 9 আর 15 এরা ক্রমিক সমানুপাতি হচ্ছে না। তুমি যদি করেও দেখো অনুপাতটা কার সাথে কার অনুপাত করতে হবে, কিন্তু 9কে দুইবার ব্যবহার করতে হবে, 3:9, তাহলে কত হচ্ছে 1:3, আর 9:15 এর অনুপাত করলে হচ্ছে 3 × 9, 3 × 5 = 15। দেখো এখানে কিন্তু আমাদের অনুপাতটা সমান আসছে না, অর্থাৎ এরা ক্রমিক সমানুপাতি হবে না। এবার এর আগের বার আমরা বলেছিলাম যে যদি চারটি সংখ্যা সমানুপাতে থাকে, তার মধ্যে একটা সংখ্যা আমাদের মিসিং থাকে, সেটাকে আমরা কিভাবে নির্ণয় করব, তাহলে সেটা শিখেছিলাম। তাহলে এক্ষেত্রে যদি ধরো আমাদের একটা সংখ্যা মিসিং থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব সেটা একটু দেখে নিই। ধরো এখানে আমাদের যেটা দেওয়া আছে একটা উদাহরণ, আমি সেটাই করছি। 86 পৃষ্ঠার 39 নম্বর প্রয়োগ বলেছে 9 আর 15 এর তৃতীয় সমানুপাতি। দেখো এর আগের বার লাস্টের পদটা কত নম্বর পদ ছিল, 4 নম্বর পদ, সেটাকে আমরা বলেছিলাম চতুর্থ সমানুপাতি। এখানে 3টে পদ আছে, তাই লাস্টের পদটাকে বলা হয় 3 নম্বর পদ, এটা হলো তৃতীয় সমানুপাতি। নির্ণয় করতে বলেছে, তো আমি ধরে নিলাম, ধরি তৃতীয়
x, ঠিক আছে? তাহলে কি হবে, মাঝের পদের যে বর্গ তার সাথে সমান হবে কি প্রান্তীয় পদটির গুণফল। তাহলে আমি কি লিখব, সুতরাং 9 × x, কারণ এখানে যদি x থাকে তাহলে কি হবে, এই দুটোর গুণফল সমান সমান কি হবে, মাঝের পদের বর্গ 15² এটা কিন্তু আর কিছু না, সেই চতুর্থ সমানুপাতিক সূত্রটাই এখানে একটু অন্যরকম ভাবে, যেহেতু এখানে আগেরবার মধ্যপদ কি ছিল, দুটো ছিল, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু একটাকেই আমরা দুইবার ব্যবহার করছি, তার মানে কি সেটা দুইবার থাকা মানে কি তার বর্গ হয়ে যাওয়া। দেখো কত হচ্ছে, 9 × 18 + 25, তাহলে আমরা তৃতীয় সমানুপাতিটা পেয়ে গেলাম 25। আমি একবার করে দেখছি, তোমাদেরটা করে দেখতে হবে না, এইভাবে হবেই, তোমাদের আমি যাচাই করে দেখিয়ে দিচ্ছি। দেখো 3:2 3:5, আর তাহলে এখানে কত হয়ে গেল 25, তাহলে এই দুটোর অনুপাত আর এই দুটোর অনুপাত সমান হবে 15:25 = কত হবে 3:5। দেখো এরা কিন্তু সমানুপাতে থাকছে। তাহলে আজকে আমরা এত দূরই আলোচনা করলাম, পরের দিন আমরা কোষে দেখি 5.2 এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।